সম্মানিত দর্শক, পূর্বাচল ভ্যালি যোগসূত্র অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এবং আজকের যোগসূত্রে আমরা আলোচনা করতে চাই কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা এবং পবিত্র ঈদুল আজহা দরজায় করা নাড়ছে, বলবার অপেক্ষাই রাখে না। সবাই নারীর টানে বাড়িও ফিরেছে, ঢাকায়ও অনেক মানুষ আছেন এবং এই কোরবানির ঈদের একটা বড় রকমের অনুষঙ্গ হচ্ছে পশু কোরবানি এবং সেই কারণে এই পশু কোরবানির পরবর্তী যে কার্যক্রম অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনার একটা বড় দিক কিন্তু আছে এবং আমরা আলোচনাটা মূলত আজকে এইভাবে করতে চাই যে কোরবানির এই বর্জ্যকে পরিবেশ, জনস্বাস্থ্য এবং অর্থনীতি বান্ধব হিসেবে কিভাবে গড়ে তোলা যায় এবং সেটি কতদূর আমরা এগোতে পেরেছি। হয়তো সময়ের জায়গা থেকে আমরা একটা বড় রকমের কাজ করতে পেরেছি, আগে একটা দিন বা তার পরের দিন বর্জ্য ব্যবস্থাপনা করতেও আমরা হিমশিম খেতাম। সেই জায়গা থেকে এখন সিটি কর্পোরেশন ঢাকার ক্ষেত্রে বলি, দেশ জুড়েই একটা বড় রকমের সময়ের ব্যবস্থাপনা আমরা করতে পেরেছি, কম সময়ে সেটি হচ্ছে। কিন্তু আরও যে বিষয়টি পরিবেশ এবং অর্থনীতি বান্ধব, সেই জায়গাটা আমরা কতটুকু অগ্রসর হতে পারলাম সেই আলোচনা আমরা করতে চাই এবং আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তিনজন অত্যন্ত দায়িত্বশীল মানুষ এবং শুরুতেই ডান দিকে আছেন হাসিবুর রহমান মানিক, তিনি কমিশনার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, একই সঙ্গে সদস্য বর্জ্য ব্যবস্থাপনা কমিটি। আপনাকে স্বাগত জানাই। তারপরে আছেন আমাদের সঙ্গে ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, আপনাকেও স্বাগত জানাই। এবং তারপরে আছেন মোহাম্মদ নাসিম আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, আপনাকে স্বাগত জানাই। জনাব ফিদা হাসান, আপনাকে দিয়ে একটুখানি আলোচনাটা আমি শুরু করতে চাই এবং আমি ইন্ট্রোতে যেটি বলছিলাম, ভূমিকাতে যে কথাটি বলবার চেষ্টা করছিলাম, যে উত্তর সিটি কর্পোরেশন একটা ঘোষণা দিয়েছে বড় রকমের যে 6 ঘন্টার মধ্যে এবারের যে বর্জ্য ব্যবস্থাপনা সেটি করতে সক্ষম হবে এবং আমরা খবরে যতটুকু দেখেছি 10,000 লোক নিয়োগ করা হবে এবং নতুন কিছু যন্ত্রাংশ যেগুলোর মধ্যে দিয়ে কাজ করা হবে। গতবারে বোধহয় 8 ঘন্টার মতো ছিল, মানে এবারে 6 ঘন্টা আপনারা খুব কনফিডেন্টলি বলছেন আর কি, মেয়র সাহেব বলেছেন। আপনার কাছ থেকে একটুখানি জেনে নিই, মানে কীভাবে এই কাজটি করবেন আসলে। অনেক ধন্যবাদ। আমি প্রথমে জিটিভিকে ধন্যবাদ জানাই, একেবারে কোরবানির ঈদের আগেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা আয়োজন করবার জন্য। হ্যাঁ, আমাদের মাননীয় মেয়র তিনি ঘোষণা দিয়েছেন আমরা 6 ঘন্টার মধ্যে এবার আমাদের কোরবানির যে বর্জ্য সেটি অপসারণ করব এবং আমরা গতবার আপনি ঠিকই বলেছেন আমরা 8 ঘন্টা সেটি করেছিলাম। তো এখন কেন আমরা 6 ঘন্টায় করব? আমরা স্মার্ট সিটি বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধ, সংকল্পবদ্ধ। আমাদের এই যে বর্জ্যটা যতক্ষণ আমাদের এখানে পড়ে থাকবে ততই এটা স্বাস্থ্যের জন্য ঝুঁকি এবং এটি আরও, যেহেতু এটি পচনশীল একটি বিষয় বস্তু, অতএব এটি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এলাকার থেকে যদি সরিয়ে নিতে পারি তাহলে সেটি আমাদের অত্যন্ত নাগরিক বান্ধব হবে। তো এটি আমাদের মূল উদ্দেশ্য। আর কেন আমরা 6 ঘন্টায় করতে, কি যোগ হয়ে গেল যে এবার 6 ঘন্টায় করব? তো আমরা 6 ঘন্টায় এই জন্যই বলছি, আমাদের নগরপিতা এজন্যই এতটা কনফিডেন্ট যে কারণ আপনি দেখবেন গত 3 দিন আগে আমাদের যে বর্জ্য ব্যবস্থাপনা বহর রয়েছে, গাড়ির বহর রয়েছে, সেখানে 40টি নতুন গাড়ি আমরা যুক্ত করেছি। এর মধ্যে 8টি কম্প্যাক্টর ট্রাক ছিল এবং 32টি ডাম্প ট্রাক বিভিন্ন আকারের। তো সেটি যেমন এসেছে, ঠিক একইভাবে আমরা আমাদের যে পিকআপগুলি ছিল সেগুলিকে আমরা মেরামত সম্পন্ন করেছি। আর সবচেয়ে বড় জিনিস হলো আমরা অনেক আগের থেকে পরিকল্পনা গ্রহণ করেছি। যেহেতু আগের থেকে পরিকল্পনা করেছি, প্রস্তুতি নিয়েছি, আমাদের যেই ট্রান্সপোর্টগুলি আগের ছিল সেগুলি মেরামত করে একেবারেই রেডি। তো আমরা আশা করি যে আমরা সক্ষম হব এবং আমাদের এখানে প্রত্যেকটি অফিসারকে নিয়ে প্রত্যেক পর্যায়ে আমাদের মাননীয় মেয়র মহোদয় সহ আমরা সবাই পুরো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ছড়িয়ে পড়ব এবং আমরা আমাদের বিভিন্ন লেভেলের অফিসাররা আছেন, অন্যান্য সদস্যরা আছেন এবং আমাদের প্রায় 10,000 কর্মী, তারা কিন্তু ইতিমধ্যে তারা নিয়োগপ্রাপ্ত, তারা আমাদেরই পরিচ্ছন্নতা কর্মী। এই ঈদকে উপলক্ষ করে, এটা ঈদকে উপলক্ষ করে না, এটা কিছু আছে, যেমন আমি কয়েকটা জায়গায় প্রতিটা ওয়ার্ডের জন্য 4টি করে পিকআপ আমাদের প্রতিটা অলিগলির থেকে যে গার্বেজটি সংগ্রহ করবে সেখানে কিন্তু এটা আলাদাভাবে আউটসোর্সিং করছি, তাদের সংখ্যাটা মিলিয়ে 10,000 হয়। তো সেটি আমাদের প্রতিটা পিকআপে 3 জন করে থাকবেন এইভাবে। তো আমার মনে হয় যে আমরা এটি যথাসময়ে শেষ করতে পারবো। আর সবচেয়ে বড় বিষয় হলো যে আমরা যেহেতু অনেকদিন ধরে কাজ করছি, আমাদের কোনো ছুটি নেই। আমরা এই নগরবাসীদের জন্য
ঈদকে কেন্দ্র করে আমরা মাঠেই আছি। সুতরাং আহ্বানটা থাকবে নগরবাসীর ক্ষেত্রে যাতে আপনাদের সাহায্যটা আমরা চাই, কারণ আমরা জানি যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নগরবাসী কিন্তু ধাপে ধাপে অনেক বেশি সচেতন হয়ে উঠছেন। তারা কিন্তু আগে এরকমটা অনেকদিন পরে থাকতো, আমাদের কোরবানি শেষ হওয়ার পর 7 দিন পরে থাকতো, এমনও তো ছিল ঢাকা। কিন্তু আস্তে 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 কিন্তু যেমন গতবার 8 ঘন্টায় করলাম, এটা কিন্তু একটা ধাপে ধাপে উন্নতি হচ্ছে। এবং আমরা আশা করছি যে আমাদের যে টিভিসি হয়েছে, আমরা মসজিদের ইমামদের মাধ্যমে, যে গত শুক্রবার ছিল, গতদিন শুক্রবার ছিল, সেখানে আমাদের মাননীয় মেয়রের একটা চিঠি পৌঁছে দেওয়া হয়েছে, আমরা লিফলেট বিতরণ করেছি, আমাদের যারা সম্মানিত কাউন্সিলর আছেন তারা যে জনসংযোগ করছেন। তো আমরা আশা করছি যে আমরা আমরা সমর্থ হব। এবং সবচেয়ে বড় জিনিস, যেহেতু আমাদের যে পরিচ্ছন্নতা কর্মীরা আছেন তারা কিন্তু তাদের পরিবারকে ছেড়ে এসে সকাল থেকেই মাঠে থাকবেন কাজ করবার জন্য, তো তাদেরও তো পরিবার রয়েছে, সন্তানরা রয়েছে। তো আমরা চাই যে খুব কষ্ট করে কাজ করব, জোরে সোরে কাজ করব এবং সবাই মিলে তাড়াতাড়ি আমাদের পরিবারের সাথে যোগদান করতে। মোহাম্মদ নাসিম আহমেদ, আমরা নিশ্চয়ই জনপ্রতিনিধি আপনার কাছে আসবো, হাসিব ভাই, মানিক ভাই আপনার কাছে আসবো। তার আগে নাসিম ভাইয়ের কাছ থেকে একটুখানি শুনে নেই, সেটি হলো যে উত্তরের কথা তো আমরা শুনলাম, দক্ষিণের কথাটা যদি বলেন। খবরে যেটি আছে যে নিয়ন্ত্রণ কক্ষ খোলা ইতিমধ্যে হয়ে গেছে এবং প্রতিটা ওয়ার্ড পর্যায়ে বেশ তৎপরতার সাথে কাজগুলো হবে। আমরা নিশ্চয়ই মানিক ভাইয়ের কাছ থেকে শুনতে পারবো, আপনার কাছ থেকে একটুখানি শুনে নেই দক্ষিণের চিত্রটা। আপনাকে ধন্যবাদ। আজকের জিটিভি যারা দেখছেন শ্রোতাদেরকে ধন্যবাদ। আসলে বর্জ্য ব্যবস্থা কার্যক্রমটি একটি বিশাল কর্মযোগ। বিশেষ করে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সারা বাংলাদেশ ব্যাপী যে পরিমাণ কোরবানি পশু জবাই হয়, ঢাকা 2 নগরীতে, উত্তর এবং দক্ষিণ দুইটাতেই প্রচুর পশু কোরবানি হয়ে থাকে। আমরা সাধারণত জেনে থাকি যে সাধারণত বর্জ্য কোরবানি উপলক্ষে 3-4 পর্যায়ে চলে আসে। আমরা তো প্রতিদিনকার গৃহস্থালী বর্জ্য একটা অপারেশন করে থাকি। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে 3 রকমের বর্জ্য চলে আসে। একটা প্রতিদিন আমাদের যারা গরু ক্রয় করে থাকেন তারা কিন্তু গরুটাকে বাড়িতে বা রাস্তায়, ঢাকা শহরে বিশেষ করে জায়গা না সেখানে বেঁধে রাখেন, একটা বিষয়। এই ময়লাটা কিন্তু আমার কোরবানির বর্জ্যের সাথে চলে আসতেছে। সেকেন্ড, আমাদের ঢাকা দক্ষিণে 11টি হাট আছে, 1টি স্থায়ী হাট, 10টি অস্থায়ী হাট। এই হাটের বর্জ্য একটা বিষয়। এবং পাশাপাশি পবিত্র ঈদ উল আজহার দিনে যে কোরবানিকৃত পশুর বর্জ্য সেটা, এবং দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনে কিন্তু আমাদের ঢাকা দক্ষিণে প্রচুর কোরবানি হয়ে থাকে। সেই ময়লা অপারেশন একটা কার্যক্রম 4টা। আমি তাহলে দেখতেছি যে দৈনন্দিন বর্জ্যের সাথে 3টা অধিক কার্যক্রম। একটুখানি জেনে নেই যে হাটের কথা বললেন, দক্ষিণ সিটি কর্পোরেশন একটা বড় সংখ্যক হাট কিন্তু আছে আপনি বললেন। সেই ক্ষেত্রে উত্তরের ক্ষেত্রে যেটা আমরা দেখেছিলাম যে এই যে হাটের যে বর্জ্য ব্যবস্থাপনা, সেটি ইজারাদারদের কাছে বোধহয় নেই, এটি সিটি কর্পোরেশন সম্মত নিয়েছে, একটা ফি আদায় করা হবে। আপনাদের ক্ষেত্রে বিষয়টা কিরকম? না, এটা আমরা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আমরা হাটগুলি ইজারা দিয়ে থাকি, ইজারাদাররা ইজারা নিয়ে থাকেন। বর্জ্য ব্যবস্থাপনার কথা বলছি। আচ্ছা, বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে ইজারাদার যেটা করবেন, ওনাদের প্রতিদিনকার বর্জ্যটা ওনার প্রতিদিন কালেকশন করবেন, একটা জায়গায় রাখবেন। সেখান থেকে আমাদের ঢাকা দক্ষিণের আমাদের যে বর্জ্য ব্যবস্থাপনা যান্ত্রিক এবং পরিবহনের যে সকল গাড়িগুলি আছে নির্দিষ্ট, সেই গাড়িগুলি নিয়ে আসবেন। এবং হাট যেদিন শেষ হবে, আমরা সাধারণত জানি ঈদের আগের দিন পূর্ব 12টায় হাটটা শেষ হয়ে যায়, যদিও 12টা পর্যন্ত আসলে শেষ হয় না। সকালবেলা অনেকে গরু কিনে থাকেন, তারা পরবর্তী দিনে যাবেন। তো ওই ক্ষেত্রে আমাদের ইজারাদার সাহেবরা যারা আছেন ওনাদেরকে বলা থাকে, ওনারা কর্মী বাহিনী দেন। পাশাপাশি আমাদের একটি নির্দিষ্ট সংখ্যক কর্মী বাহিনী আমাদের থাকেন। সবচেয়ে বড় বিষয়, মাননীয় মেয়র মহোদয় এবার যেটা এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বর্জ্য ব্যবস্থাপনা একটা নতুন আঙ্গিকে সাজিয়েছেন, সেটা হলো আমরা ইতিপূর্বে একভাবে করতাম হাটের বর্জ্য প্লাস কুরবানির দিনে পশু। এইবার কিন্তু আমরা কার্যক্রম 2 ভাবে বিন্যস্ত করেছি। পশুর হাটের বর্জ্য একটা নির্দিষ্ট, ওদের এখানে গাড়িগুলি নির্দিষ্ট করে দেওয়া, পেলোডার, ডাম্প ট্রাক আলাদা করে দেওয়া, এবং কুরবানির দিন যে পশুর বর্জ্যটা হবে সেটা কিন্তু একেবারে নির্দিষ্ট আলাদা করে দেওয়া, কারো সাথে কেউ মিসম্যাচ হবে না, একেবারে আলাদা করে দেওয়া। গত বছর যেটা হয়েছে যে একটা জায়গা থেকেই করে আবার একটা যাওয়া, সেটা আর হবে না। এবার টোটালি 2টা কোরবানির জন্য একদম আলাদা, আর হাটের জন্য টোটালি আলাদা করে দেওয়া হয়েছে। এটা একটা বিষয়। মাননীয় মেয়র যে আরেকটা আমি বলবো যে চিন্তা ভাবনা যেটা করেছিলেন উনি এই কোরবানিকে চিন্তা করে, আমাদের উত্তরের ফিদা ভাই যেটা বললেন, ডাম্প ট্রাক পেলোডার সে খুব বড় একটা গুরুত্বপূর্ণ উপাদান, বিশেষ করে বর্জ্য অপসারণের ক্ষেত্রে। তো আমাদের বহরে 25টি বড় ডাম্প ট্রাক 20 টনি প্লাস 15টি মিনি ডাম্প ট্রাক 40টি এবং 10টি পেলোডার যুক্ত হয়েছে, যেটা বড় উপকরণ। ভারী যানের সংজ্ঞায় এদেরকে বলা যায়। তো এই 50টি নতুন যানবাহন আমাদের বহরে যুক্ত হয়েছে।
পাশাপাশি আমাদের যে প্রাইমারি কালেকশন সার্ভিস প্রোভাইডার যারা আছেন, যদি প্রাথমিক বর্জ্য সংগ্রহের প্রতিষ্ঠান, প্রত্যেকটি ওয়ার্ডে নির্ধারিত প্রতিষ্ঠান রয়েছেন, তাদের যানযন্ত্রপাতি আছে এবং তাদের জনবলও রয়েছেন। এবং আমরা আজকেও গতকালকে থেকেও আমাদের মেয়র মহোদয় জুম প্ল্যাটফর্মে আমাদের সাথে সবসময় আছেন। আমাদের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মহোদয় উনি প্রতিনিয়ত প্রত্যেকটি জোনকে অঞ্চল করে উনি জুম মিটিং করতেছেন, কোথায় কী অবস্থা হচ্ছে সেটা আমরা দিচ্ছি। এবং প্রত্যেকটি হাটের জন্য 10টি তদারকি টিম, 11টি তদারকি টিম প্লাস কুরবানির দিন থেকে 10টি টিম আমাদের কাজ করবে। এবং এইখানে 30টি গাড়ি আমাদের মনিটরিং গাড়ি আমাদের ঘোরাঘুরি কাজ করবে। পাশাপাশি আমরা যাত্রাবাড়ি উড়াল সেতু, মেয়র মোহাম্মদ হানিফ উড়াল সেতু সড়ক যেটাকে আমরা বলি, সেখানটাতে একটা সমস্যা হয়, আপনি জেনে থাকবেন, মানুষজন ঈদের দিনেও তাদের গ্রামাঞ্চলে যায় ঈদ করার জন্য। সেখানে আমরা স্বেচ্ছাসেবক বাহিনী আমরা সেখানে ট্রাফিক বিভাগের সাথে সমন্বয় করে তাদের সহায়তায় আমরা সেখানে নিয়োগ করেছি, যাতে আমাদের এই বর্জ্যের গাড়ি সহজে আমাদের মাতোয়ারি লেন ফেলে যেতে পারে। আরেকটা বিষয়, আমরা মেয়র মোহাম্মদ হানিফ উড়াল সেতু কর্তৃপক্ষকে আমরা আমাদের বর্জ্য পরিবহন করবে যে সকল গাড়ি, সেই সকল গাড়িগুলিকে ওই দিন সেতু ব্যবহারের জন্য আমরা অনুরোধ করেছি, তারা রাজি হয়েছেন। অনেকগুলি গাড়ি আমাদের এই সাইডে যে গাড়িগুলো আছে দক্ষিণ এই অঞ্চলের গাড়িগুলি হানিফ ফ্লাইওভার দিয়ে সহজেই যেতে পারবেন। আমাদের মোবাইল টিমও কাজ করতেছে, 6টি নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে 6টি আঞ্চলিক নির্বাহী তারা মোবাইল টিমের কাজ করছেন। পাশাপাশি কেন্দ্রীয় সরকার থেকে আমাদের চাহিদার প্রেক্ষিতে 9 জন নির্বাহী হাকিমকে প্রদান করা হয়েছে আমাদের এখানে। সুতরাং সার্বিক ব্যবস্থাপনা আমরা খুশি এই জন্য, কারণ আমরা জানি আমাদের বর্জ্যটা সেটা আমার চলে আসবে আমার STS এ, বাংলায় যদি অন্তর্বর্তীকালীন স্থানান্তর কেন্দ্র, সেখানে চলে আসবে। সেখানে যদি আমার চলে আসলে আমি ক্লিন, আমার রাস্তায় কোনো থাকলো, এরপর আমার গাড়িগুলি ডাম্প ট্রাকগুলি ময়লা সুন্দর করে নিয়ে চলে যাবে। মানে গতবারে আপনাদের মানে সাকসেস রেট সেভাবে না বলি, কিন্তু কিরকম ভাবে আপনাদের চ্যালেঞ্জগুলো কি ছিল আসলে আমরা সেটা শুনবো। তার আগে আমরা একটু মানিক ভাইকে শুনে আসি, যেন হাসিবুর রহমান মানিক জনপ্রতিনিধির জায়গা থেকে প্রশ্নটা করছি। সেটি হলো যে সারা দেশে আসলে পশু যে জবাই হয় সারা বছর মিলে যদি আমরা হিসাব করি, তার 50 ভাগেরও বেশি কিন্তু আসলে এই কোরবানির সময় হয়, একদম পরিসংখ্যানেই আছে। সুতরাং একটি বড় রকমের ব্যবস্থাপনার জায়গা কিন্তু এখানে আছে। সেই জায়গা থেকে আপনি যদি বলেন যে আমরা যদি জানি যে পবিত্র মক্কায়ও কিন্তু যে পশু কোরবানির যে ব্যবস্থাপনা, সেটি কিন্তু অত্যন্ত কি বলা যায় আধুনিক, এবং সেখানে প্রশিক্ষিত জনবল দিয়ে কোরবানি করা হয় এবং নির্দিষ্ট জায়গায় নির্ধারিত স্থান থাকে। সেটি আসলে আমরা সেই অর্থে করতে পারলাম না কেন? আপনাকে দিয়ে আসলে চ্যালেঞ্জের জায়গাগুলো আমরা শুরু করি। ধন্যবাদ আপনাকে এবং যারা আজকে এই প্রোগ্রাম দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক। খুব সুন্দর একটি যুগ উপযোগী একটি প্রোগ্রাম, যেহেতু আমাদের ঈদ কালবাদী পরের দিন পবিত্র ঈদ, এইটা একটা চ্যালেঞ্জ মোকাবেলা আমরা করতে হয় আমাদের মাননীয় মেয়র বিশ্বাস শেখ ফজলুল তাপলবের নেতৃত্বে আমাদের বর্জ্য কিন্তু ইদানিং আগে মানুষে আমাদের যে পুরান ঢাকা এখানে প্রচণ্ড চ্যালেঞ্জ, অলি গলি গাড়ি ঢুকতে পারে না, সেইখানেও কিন্তু আমরা তার নিয়মতান্ত্রিক অনুযায়ী যে ঘোষণা, এর আগে কিন্তু আমরা বর্জ্য অপসারণ করতে সক্ষম হই। এবং আপনি জানেন না, গত 15 বছর আগে 10 বছর আগেও কিন্তু মানুষের নাকের নাগালে বর্জ্যের গন্ধ পেত, 15-20 দিন ধরে পেত। আর এখন 12 ঘন্টার মধ্যে মানুষের এই দুর্গন্ধ চলে যায়। আমাদের সিটি কর্পোরেশন থেকে আমরা এখন থেকে কিন্তু আরও 3 দিন আগে থেকে বর্জ্য অপসারণ ব্যাগ বিতরণ করছি প্রত্যেকটি বাসায় গিয়ে, এবং আমরা সেখানে আমরা বলতেছি আপনারা বর্জ্যটা আমাদের ব্যাগে ফেলবেন, আমাদের পরিচ্ছন্ন কর্মী আছে তারা করবে, এবং সাথে করে ডিজিএসপি যে আমাদের ওয়ার্ড ভিত্তিক যে ঠিকাদার নিয়োগ করা হয়েছে যারা ডেইলি ময়লাটা পরিষ্কার, এখন কিন্তু আপনার রাস্তাঘাটের ময়লা থাকে না, মানুষও সচেতন হয়েছে। কিন্তু আমরা চাই মানুষ একত্র মিলে সেই কাজগুলো করার জন্য। আমাদের নির্দিষ্ট স্থানে ময়লা বর্জ্যটা কেন আমরা কোরবানি করতে পারি না? অ্যাকচুয়ালি ঢাকা শহর পুরান ঢাকার মধ্যেও এমন কোনো জায়গা নাই, নির্দিষ্ট জায়গা যেখানে আমরা করতে পারবো, যার জন্য সবাই কিন্তু তাদের নিজের বাড়ির আঙ্গিনাতেই মানুষ কোরবানিটা পশুরা জবা দেয়। এবং সেইখান থেকে আমরা কিন্তু বর্জ্যের প্রতিনিয়ত আমরা, যেমন আমার ওয়ার্ডে 2টা ভাগ করে দিয়েছি। একটি হলো ফজর নামাজের আগে গরুর যত ময়লা আছে, খাওয়া দাওয়ার যে ইগুলো আছে, ওইগুলো একটা টাইম তারা সব পরিষ্কার করে ফেলবে। দ্বিতীয় হলো গিয়ে ফজর নামাজের পরে যখনই আমরা ঈদের নামাজ পড়বো, তখনই যখন গোটা কোরবানি করবে, তখন থেকে আমাদের পরিচ্ছন্ন কর্মীরা মাঠে নেমে যাবে, তাৎক্ষণিক তারা ব্যাগ দিয়ে এটা নিয়ে সাথে সাথে। আমরা মনে করি ঢাকাবাসী আগের থেকে অনেক সুবিধা। মানিক ভাই, এই জায়গাটাকে আমি বারবার করে জানবার যে জায়গাটা, সেটা হলো যে এর সাথে অনেকগুলো বিষয় জড়িত আছে, যে নির্দিষ্ট স্থানে আমরা করতে পারছি না কেন। পুরান ঢাকায় বা উত্তর সিটি কর্পোরেশনে যে আপনি বলেন
জায়গা যে একদম নেই, আমাদের মাঠ একদমই নেই তা তো বলা যাবে না। সে মাঠও তো আপনারা অনেক উদ্ধার আচ্ছা, কিন্তু করেছেন। সেইখানে হলো কি সেইখানে নগরবাসীকে আমরা সেই জায়গায় আনতে পারলাম না কেন? কারণ এখানে আপনাদের একটা দায়িত্ব ছিল না, আমরা যে কেন ধর্মীয় অনুশাসন মেনেই তো মক্কায় হচ্ছে, না, তাহলে ঠিক আমরা আছে, কেন করতে মক্কা পারলাম না? আর বাংলাদেশ একটু ডিফারেন্ট। কারণ আমি একটা কথা বলি, আমরা যখন একসাথে 10টা-20টা গরু নিয়ে আসবে, একটা নির্দিষ্ট স্থানে রাখবে, একটা অনেক সময় লেগে যাবে। আমাদের কিন্তু একদিনে যদি পশু গরু জমা দেয়, তার আপনার যারা কাটে কষায়, প্রশিক্ষিত যে জনবল, হ্যাঁ, সেটি তো তৈরি করাও আপনাদের একটা কাটে, যারা হলো কষাই, যারা হলো গরু কোরবানি করে কাটবে, তাদের কিন্তু সম্ভব নয়। এখন আপনি তো, আমরা হজ করতে গেলে তখন কি বলি, নাম দিয়ে দেয়, নাম দিয়ে তারা পাঠায় দেয়, ওইখান থেকে যেটাই দেয়, দেওয়ার পরে মাংসটা একটা দিয়ে দেয়। কিন্তু এইটা কিন্তু আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না, কারণ আমাদের মনেরও পরিবর্তন করতে হবে। আমাদের মেয়র সাহেব কিন্তু বলছে, মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন, নির্দিষ্ট স্থানে আমরা করে দিব, সেখানে যাতে পরবর্তীতে কোরবানি দেওয়া হয়, এটাও আপনাদের লক্ষ্য রাখতে হবে। এটা কিন্তু না, বলেছেন। এর মধ্যে নিশ্চয়ই ধর্মীয় একটা ব্যাখ্যার জায়গা আছে। আমরা তো নিশ্চয়ই ধর্মের প্রতি আমরাও আমাদের চাই, আমরাও আবেগ, চাই, অনুরাগটা আছে। আমরাও চাই। ইতিমধ্যে কিন্তু কষাই, মানে যেমন হাজারীবাগে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে একটা মানে গরু করা দেওয়ার জন্য আলাদা একটা কষায়ের করা হয়েছে, মানে কি বলে এটাকে, এই একটা জায়গায় করে দেওয়া আছে, এখানে শুধু গরু কাটবে। কিন্তু আমাদের যদি ঈদের জন্য তা করা হয় নির্দিষ্ট স্থানগুলো, সেইখানে যদি একটা নিয়ম করে দেওয়া হয়, অবশ্য আইন তো সবাই মানা উচিত। সরকার যখন ডিসিশন নিবে, অবশ্যই আমরা সেই কাজটি করতে বাধ্য থাকবো, কারণ আমাদেরও এটা আইন করে, নিয়ম করে, একটা ইসলামিক শরীয়ত মোতাবেক কাজ করতে হবে, তাহলেই কিন্তু সম্ভব। আমরাও জনগণ অনেক সচেতন হই। ও ঠিক আছে, আমি 2টা গরু কিনলাম, আমি সেইখানে নির্দিষ্ট নিয়ে গেলাম, কিন্তু আমার কোন টাইমে আমার গরুটা কোরবানি করবে এবং কয়জন কষায় থাকবে, কয়জন ইমাম থাকবে, সেখানে যদি ওয়ার্ড ভিত্তিক, মনে করেন আমার ওয়ার্ডের 40,000 ভোটার, আমার 2.5 লাখ লোক বসবাস করে, সেইখানে তো অনেক ফ্যামিলি কোরবানি দিবে। একটা জায়গায় নির্দিষ্ট করা সম্ভব নয়। মিনিমাম প্রত্যেকটি গলি, 2-3টা গলিতে মিলে একটা নির্দিষ্ট স্থান করে না দিলে, না, সেটি সেইখানে একটা জায়গা না, হয়তো অনেকগুলো জায়গায় সেখানে করা যদি যেত। করা দেওয়া হয়, পর্যাপ্ত জায়গা থাকে, অবশ্যই আমরাও কিন্তু নিয়মের মধ্যে চলে আসবো, তখন আমরাও কিন্তু মর্যাদা আরো আগে নিতে পারবো। জি, ক্যাপ্টেন ফিদা হাসান, আপনার কাছে এই জায়গাটা আমি খুব গুরুত্বপূর্ণ মনে করি, যে সেটি আসলে উত্তর সিটি কর্পোরেশনের ক্ষেত্রে বলি, কারণ এর কারণে পরিবেশের যেরকম একটা ভয়ঙ্কর প্রভাব তো আছেই, সেটি অস্বীকার করবার কোনো কারণ নেই। আবার একই সাথে আমাদের মধ্যে ধর্মীয় অনুরাগ নিশ্চয়ই থাকাটাই স্বাভাবিক, সেটি আছে। সুতরাং মানুষকে কনভিন্স করে আনা, সেই জায়গাটা আসলে হলো না কেন, বা মানুষ কি আগ্রহী না, মানে কেন হচ্ছে না এটা? একেবারে আমি এই কোশ্চেনটাই চাচ্ছিলাম। আমি আজকে বিকালের আপডেট আপনাকে দিব। আমাদের মাননীয় মেয়র, তিনি আজকে মিরপুরের 3 নম্বর ওয়ার্ড, এটা 3 নম্বর ওয়ার্ডে এটা আমাদের ব্যবস্থা করা হয়েছে। এটা প্যারিস মাঠ, কয়েকদিন আগে এটি দখলমুক্ত করা হয়েছে এবং আমাদের এই নগরপিতা তিনি করেছেন, তার সাফল্য। তো সেখানে 500 গরু কোরবানি দেওয়া হবে এবং সেখানে আমাদের যেটা করা হচ্ছে যে যারা ওখানে যাবেন সমস্ত রকমের ব্যবস্থা থাকবে, পানির ব্যবস্থা, ইমামের ব্যবস্থা থাকবেন যারা কোরবানিটি দিবেন, তারপরে সেখানে যে যাদেরকে হেল্প করার জন্য গরুটাকে, তারপরে মাংস প্রক্রিয়াজাতকরণ বা আমি কষাই যাদেরকে বলি, সেখানে যথেষ্ট পরিমাণে রাখা হচ্ছে এবং সমস্ত রকম, এবং ভ্যান সার্ভিস, যে আমার বাসার প্রাঙ্গণে, আমার বাসার গ্যারেজে বা রাস্তার মাঝখানে যদি আমি কোরবানিটি দিতে পারি, আমি অতি দ্রুত আমার বাসায় নিয়ে যেতে পারি। এটা একটা বড় চ্যালেঞ্জ, কিন্তু আমরা সবসময় চাই নিচে বসবো, আমরা চা খাবো আর আমরা কোরবানিটি করব এবং আমাদের মাংসটা আমরা তৈরি করব। তো এই জন্য ব্যবস্থা রাখা হয়েছে। এমনকি 1000 টাকা করে প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছেন আমাদের মাননীয় মেয়র আজকে। এবং একটা জিনিস বলেছেন যে ধর্মীয় যে একটা ফিলিংসের ব্যাপার আছে, সেখানে বলেছেন যে মক্কা মদিনায় তো হয়, যদি হয়তো আমাদের এখানে হচ্ছে না কেন, আমাদের আশেপাশের সমস্ত ইমামরা এসেছিলেন ওখানে। ইমাম সাহেব যিনি আমাদের ওই মাঠের মধ্যেই জামাত হবে, প্যারিস মাঠ যেখানে বলছি, 10,000 লোক সেখানে নামাজ আদায় করবেন এবং সেখানে যারা উপস্থিত ছিলেন আজকে বিকালে, আমাদের ইমাম সাহেব ওখানে যিনি নামাজ পড়াবেন ঈদের জামাত, তিনি ঘোষণা দিলেন যে এই একইভাবে আপনি যেটি বলেছেন যে মক্কা মদিনায় একইভাবে হচ্ছে, আমরাও এখানে করব। তাহলে তো আমি তাদেরকে ফলো করা হলো। তো এখানে জনগণ উদ্বুদ্ধ হয়েছে এবং আবার দোয়া করা হয়েছে পরে। তো আমরা আশা করছি এই যে ব্যবস্থাগুলো আমরা করেছি, যদি পরিষ্কার এবং এটা ইমামদের মাধ্যমেই, ওনাদের কাছ থেকে শুনলে সবাই এটা গ্রহণ করবেন। তো আমরা করছি এবং আমাদের এটা একটা মডেল ওয়ার্ড হবে
এবং আশা করছি যে এবার তো ঠিক আছে, একটা গরু 3-4 জন ধরে ওটাকে কোরবানি দেওয়া হয়। তো আমাদের ইতিমধ্যে আমরা ব্যবস্থা নিয়েছি যে একটা স্লটারিং মেশিন। আমি কিন্তু স্লটার হাউসের কথা বলছি না, স্লটার হাউস এখানে অনেক কিছু লিমিটেশন আছে, কিন্তু এটা কিন্তু স্লটারিং মেশিন হবে যাতে যে আমার কাছে 500 জন নিয়ে আসলো, তো আমি 500 জনের 500টা গরু ফেলার জন্য তো আমার এত লোক ওখানে যদি আমি আয়োজন করতে যাই এটা কঠিন ব্যাপার হবে। এই জন্য স্লটারিং মেশিন এমন একটা হবে ইম্প্রোভাইজড, সেটা ইতিমধ্যে আমাকে এটা দায়িত্ব দেওয়া হয়েছে আগামী বছর, যাতে করে আমরা এমন একটা মেশিন সেটা পোর্টেবল আমরা ব্যবস্থা করতে পারি যাতে গরুকে ঢুকে দিয়ে উল্টা করে আমরা সুন্দর করে একজন ইমাম সাহেব তিনি কোরবানি দিয়ে আমরা একটুখানি নাসিম ভাই আপনার কাছে আসি যে এটি 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 একটি ভালো প্রক্রিয়া নিঃসন্দেহে, এবং আপনি যদি মনে করেন যে আমাদের যে টেন্ডেন্সিটা আছে সেটা হলো যে আমার গ্যারেজে বা আমার আঙিনায় আমি কোরবানিটা দেবো, একদম চা খেতে খেতে যেরকম বলা হচ্ছে, এবং যে কারণে আমাদের ড্রেনেজ সিস্টেম ঢাকায় কিন্তু অনেক ক্ষেত্রেই সিটি কর্পোরেশন তো আর প্রতি ঘরে ঘরে ঢুকতে পারছে না, বাড়ির আঙিনায় ঢুকতে পারছে না, সে হয়তো বাইরে থেকে নিচ্ছে, তো ড্রেনেজ কিন্তু অনেক সময় বাধাগ্রস্ত হচ্ছে। সেই জায়গায় মানুষকে কনভিন্স করা বা এই জায়গাগুলো করার ক্ষেত্রে কি করা যেতে পারে? এটা ঠিক কথা বলছেন যে আমাদের কুরবানির যেই বিষয়টা আছে এটা ঠিক। আমি যদি বলি আমার এলাকার কথা, যদি অভিজ্ঞতা যদি আপনাকে আমি শেয়ার করি, সেখানে দেখা যাচ্ছে যে আমাদের ওখানে 2টা সমাজ ছিল, 2-3টা সমাজ ছিল। ওই সমাজেও একটা মাঠের মধ্যে 50 থেকে 60টা গরু জবাই হতো। তারা ওইখানেই গরু কুরবানি দিয়ে ওইখানে মাংসগুলি তারা নিয়ে যেত। এগুলি সেই গ্রাম থেকে কিন্তু গ্রামে কিন্তু এই সমাজগুলি এখনো আছে অনেক জায়গাতে, শহরে আমরা পাচ্ছি না। এখন যদি বলেন যে মাইন্ডসেট আপ, মানে শহরে যেতে আসলে সমাজই গড়ে ওঠে, সামাজিক গড়ে ওঠেনি। এখন কুরবানির যেই আমাদের যেই কনসেপ্ট বা আমাদের যেই আবেগ, সেটা হলো যে আমার গরুটা আমি বাসায় জবাই করব, আমার মাংসটা আমি দেখব কাকে কাকে দিব, সেটা সেট করব, এটা একটা বিষয় থাকে। এখন আমি কিছু 2-1টি উদাহরণ বলতে পারি, অভিজ্ঞতা শেয়ার করতে। যেমন যে আমার গরুটা জবাই দিবে, আমাকে মাংস কিন্তু 12টার মধ্যে দিতে হবে, ভাই আমাকে কিন্তু মাংস 12টার মধ্যে দিতে হবে, বা 11টার মধ্যে মাংস দিতে হবে। এই যে একজনের চাহিদা, মানে 500 গরু আমি কুরবানি দেবো, সিরিয়ালে কে কোন কার সিরিয়ালে গরু কুরবানি দিবে, আমাকে মাংস 12টার মধ্যে দিতে হবে, কেউ পাবে 3টার মধ্যে 4টার মধ্যে, একটু বড় একটা মতভেদ তৈরি হয়ে যায়। আমি কিন্তু অনলাইনেও দেখলাম যে এই ধরনের প্রতিষ্ঠান ধীরে ধীরে গড়ে উঠছে, এবারেও হয়েছে। আচ্ছা, এখন যারা নির্দিষ্ট সময়ে সেই ডেলিভারিটা দেবে। এখন আপনি আরেকটা জিনিস চিন্তা ভাবনা করতেন যে আমাদের ঢাকা দক্ষিণ এবং উত্তরে কি পরিমাণ কুরবানি হয়, আর আমরা মক্কা মদিনার উদাহরণ দিলাম, প্রচুর জায়গা আছে, সেক্ষেত্রে ঠিক আমি দ্বিমত পোষণ করব না, প্রচুর জায়গা আছে, প্রচুর স্কোপ আছে, ওইখানে কিন্তু প্রতিষ্ঠানিক কুরবানির মতো হয়ে যায়। আপনি টাকা দিলে আমাদের কাউন্সিলর ভাই যেটা বললেন, কুরবানি হয়ে যায়, মাংস 1-2 দিন পরে যায়, কিন্তু আমাদের তো ওই কনসেপ্ট, আমাদের তো ওই মন মানসিকতা গড়ে ওঠেনি। আমরা ওই দিনই চাই এই গড়ে ওঠার দায়িত্বটা আসলে আসবো। আমি একটা বিরতি নিয়ে আসি। আচ্ছা, ঠিক আছে। সম্মানিত দর্শক, পূর্বাচল ভ্যালি যোগসূত্র অনুষ্ঠানে একটা ছোট্ট বিরতির সময় আছে, সঙ্গে থাকবেন আসলে। সুপ্রিয় দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি পূর্বাচল ভ্যালি যোগসূত্র অনুষ্ঠানের আজকের আয়োজনে, এবং আমরা কথা বলছি কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা এই নিয়ে। এবং জনাব নাসিব আহমেদ, আপনার কাছে ছিলাম এবং আপনি বলছিলেন যে ড্রেনেজ সিস্টেমে যে একটা প্রভাব পড়ে, এবং একই সাথে আমরা আরেকটা জিনিস আমি দেখলাম যে এই বিষয়ে কিন্তু পরিবেশবাদী যে সমস্ত সংগঠন আছে বা যারা এই নিয়ে কাজ করে, অর্থনীতি নিয়ে যারা কাজ করে, তারাও কিন্তু বিভিন্ন আপনাদের সাথে বৈঠক করেছেন এবং সেই তথ্য আমি দেখলাম, এবং তাদের কিন্তু সুনির্দিষ্ট সুপারিশও ছিল। সেটি গত বছর বা এই বছর তা না, আরও কয়েক বছর আগেও সুপারিশ ছিল, আমি পড়ে শোনাতে পারি কি কি সুপারিশ ছিল। কিন্তু আমি যেটি দেখলাম যে তার অধিকাংশই আসলে খুব বেশি আমলে নেওয়া হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে না, এবং কেন আমলে নেননি তার ব্যাখ্যা নিশ্চয়ই আপনারা দিতে পারবেন। যে অর্থনীতির একটা বড় জায়গা যেহেতু এখানে জড়িত আছে, এবং পরিবেশসম্মত আধুনিক যে কসাইখানা তৈরি করা, সেটিও করা যায়নি। হাসিব ভাই যেটি বলছিলেন যে খুব করে করা সম্ভব হয়েছে তা না, শুরু করেন এই যে ড্রেনেজের জায়গা থেকে যদি আপনি বলেন। আমি আগের প্রশ্নের উত্তরে যদি বলি যে কুরবানির পশু যদি কেউ নিজের আঙ্গিনায় যদি কুরবানি করে, তার যে রক্ত বা অন্যান্য যে সামগ্রী, যেই দ্রব্য, যেমন পাকস্থলীর যে অংশগুলি অপচনকৃত বা অহজমকৃত যে অংশটা, যে ড্রেনেজ সিস্টেমে যে ড্রেনটাকে বন্ধ করে দিতে পারে, তবে এটা ঠিক। মানুষ কিন্তু অনেক সচেতন হয়েছে, মানুষ কিন্তু এখন এই কুরবানির অহজমকৃত অংশটা কিন্তু কেউ ড্রেনে ফেলে না, অন্তত জমায় রাখে বা ব্যাগের মধ্যে। এটা কিন্তু বিগত 4-5 বছর অনেক, আমি বলবো যে বিরাট একটা মানুষের মন মানসিকতা পরিবর্তন হয়েছে। এটা আমাদের বলেন, আমাদের এই জনপ্রতিনিধি যারা আছেন, আমাদের যে প্রতিষ্ঠানগুলি কাজ করছেন, তাদের সহায়তা কিন্তু হয়েছে। পাশাপাশি পরিবেশ
মন্ত্রণালয়ের যে ভূমিকা, তাদের ভূমিকা, মানুষ আসলে প্রচারে প্রসার অনেক কিছুতে হয়, মানুষ শুনতে শুনতে কিন্তু বাচ্চাদের কিন্তু এই বিষয়টা স্কুলে পড়াশোনা দেওয়া হচ্ছে যে নিজের বাড়িটাকে কীভাবে পরিষ্কার রাখবো, ময়লাটাকে কোথায় রাখবো, ম্যানেজমেন্টটা কীভাবে করবো, এটা সবাই শিখে যাচ্ছে। হ্যাঁ, এখন কুরবানির পশুর কোনো অংশই কিন্তু অমূল্য নয়, প্রত্যেকটি অংশই, সবগুলোই প্রত্যেকটি অংশই তার মূল্যবান। আপনি তার ফাড় থেকে শুরু করে চামড়া থেকে, মানে নাড়ি ভুঁড়ি থেকে শুরু করে হাড়, সবকিছু, প্রত্যেকটি অঙ্গ। গোবর তো আমার কম্পোস্টের বড় একটি সারের জন্য বড় একটা উপাদান। তার হাড়, গোড়, তার শিং থেকে আমরা অনেক মানে ধাতু তৈরি করি, এটা জানি। ইভেন যে তার যে ইন্টেস্টাইন যেটা আছে, নাড়ি ভুঁড়ি যদি বলেন, বিশেষ করে ছাগলের ইন্টেস্টাইন থেকে কিন্তু, এবং ছাগলের ইন্টেস্টাইন কিন্তু বাংলাদেশ থেকে 2-1টি কান্ট্রির পার্শ্ববর্তী দেশে রপ্তানি হচ্ছে, এখান থেকে ফাইবার তৈরি হচ্ছে। ফাইবার তৈরির পাশাপাশি সার্জিক্যাল যে সুতা যেটা দরকার সেটা এখান থেকে কিন্তু তৈরি হচ্ছে। অর্থাৎ কুরবানির পশুর প্রত্যেকটি অংশ কিন্তু দেশের অর্থনীতি প্রচুর অবদান রাখছে। এই কারণেই কিন্তু এটা আরেকটা বিষয় যে আমাদের অর্থনীতি বর্তমানে আমরা যেই আমাদের কী পরিমাণ চাষি যে তাদের গরু এই কুরবানি প্রস্তুত করছেন, আপনারা নিশ্চয়ই জানেন। এটা একটি মানে অনেক মানে অবদান আমাদের অর্থনীতিতে। কি পরিমাণ অর্থ যে মানে চক্রাকারে আবর্তিত হয় এই কোরবানিকে ঘিরে, এটা অর্থনীতির চিত্রটাই ওই মানে ওই দেশের চিত্রটাই 10 দিনে অন্যরকম হয়ে যায়। এবং প্রচুর রেমিটেন্স কিন্তু বিদেশ থেকে আসে এই পারপাসে, গরু কেনার জন্য আসে। কিন্তু যদিও এটা আবার একটা ভিন্ন আলোচনা, আরেকটা বিষয় আছে এখানে, যেমন হচ্ছে সেটি নিয়ে আবার ত্যাগের জায়গার চেয়ে আসলে বাণিজ্যের জায়গা বেশি হচ্ছে কিনা, বংশমর্যাদা সম্পন্ন গরুর কথাও শোনা যাচ্ছে। এটা তো আমরা অন্য একটা হইতে পারে। আবার আপনার চামড়া যারা কিনেন তারা কিন্তু একটা মানি লগ্নি করেন, টাকা লগ্নি করেন, কিন্তু তাদের কিন্তু ব্যবসা একটা হয়। আমি বলবো যে কোরবানি আসলে আমাদের জন্য যদি আমরা সঠিকভাবে করতে পারি, চামড়াটা যদি সংরক্ষণ করতে পারি সুন্দরভাবে, যেটা আমাদের পরিবেশ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় বিভিন্ন সময় বিভিন্ন নির্দেশনা দিয়েছেন, তাহলে কিন্তু আমাদের অনেক হয়, উন্নতি হবে আশা করি। জি, জনাব হাসিবুর রহমান মানিক, আপনার কাছে আসি। এই যে আপনি যেহেতু কমিটিরও সদস্য, সেই জায়গা থেকে ড্রেনেজ সিস্টেমটা এবং একই সাথে আমাদের ইটিপি ব্যবস্থাপনাও কিন্তু সেইভাবে গড়ে ওঠে নাই, যে কারণে এই যে নদীর পানিতে মিশে যাওয়া যে বর্জ্যটা এবং রক্ত থেকে শুরু করে যে সমস্ত জিনিস আছে যেগুলো আসলে আমাদের অলক্ষ্যেই, যেহেতু একদম আমরা সমস্ত বাসায় ঢুকতে পারছি না নিবিড়ভাবে, সুতরাং সেই জায়গায় পরিবেশের জন্য তো একটা ক্ষতির সম্ভাবনা থেকেই থাকে। বিশেষ করে আপনি যে এলাকায় কাজ করেন, অ্যাডজাসেন্ট কিন্তু নদী, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য পদক্ষেপ। আপনি জানেন ইতিমধ্যে কিন্তু আমাদের মাননীয় মেয়র এই ড্রেনেজ ব্যবস্থাকে উন্নত করার জন্য অনেক চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। এবং আগে ড্রেনেজ মানুষ সোয়ারেজ লাইনটাও কিন্তু ড্রেনে দিয়ে দিত, এখন কিন্তু সেটা আমরা দিচ্ছি না। এবং বর্জ্যের যেই ব্যাপারগুলো আছে এখন কিন্তু মানুষ ড্রেনে ফেলতে যেতে পারে না, আমরা ড্রেনগুলো কিন্তু স্ল্যাব দিয়ে ঢেকে দিচ্ছি, প্লাস আমাদের পরিচ্ছন্ন কর্মীরা কিন্তু কাজ করছে। এবং আপনি দেখেছেন বুড়িগঙ্গা নদী আমরা ক্লিন করছি আমাদের মাননীয় মেয়র সাহেব, যাতে এবং ওইখান থেকে যাতে বর্জ্যটা না যায় সেগুলো কিন্তু আমাদের ব্যবস্থা করা হচ্ছে। এবং আপনার আমাদের তো কামরাঙ্গীর চর হিসেবে বুড়িগঙ্গা আগে নৌকা চলতো না, এখন সেটা কিন্তু ক্লিন করে আল্লাহর রহমতের নৌকা দিয়ে মানুষ পার হতে পারে, এই মেয়র সাহেব এটা করেছে। এখন ড্রেনগুলো যেগুলো সবচেয়ে ব্যাপার হলো কি ওয়াশার যে সমস্যাগুলো ছিল সরেজ লাইন, সেটা থেকে কিন্তু আমরা অনেকটা ক্ষতিগ্রস্তের মধ্যে মানুষ পলিথিন আগে ফেলতো, তারপর মানুষের বাসার ময়লা ফেলে দিত, কিন্তু এখন কিন্তু আর মানুষ ময়লাটা ফেলে না। এখন যেহেতু বাসাবাড়ি থেকে আমরা ময়লাটা নিয়ে আসি, সেখানে কিন্তু ড্রেন কম মানুষের ময়লাটা ফেলে, অনেকে চিপসের খোসা ফেলতে পারে, সেটাও কিন্তু এখন মানুষ সচেতন হচ্ছে। আমরা নিজেরা মাইকিং করছি। সচেতন হলেও আপনার মনে হয় নাকি যে আমাদের জলাধারগুলো এখনো সেইভাবে সবগুলোতে আসলে উদ্ধার করা সম্ভব না, কিন্তু এখন অনেক জায়গায় যে জলাধার ছিল সেই অস্তিত্বও খুঁজে পাওয়া যায় না, সেই চিত্র কিন্তু আছে, আপনারা আইডেন্টিফাই করেছেন। এগুলো তো আমরা করছি, কিন্তু বিশেষ করে এখন ড্রেনেজ ব্যবস্থাকে উন্নত করার কারণে এখন কিন্তু জলবদ্ধতা কম সৃষ্টি হচ্ছে। আপনি দেখেন আগে আজিমপুর লালবাগ পানিতে ডুবে যেত, আমাদের সোয়ারেজ লাইন যদি এখন বৃষ্টি আসলে নাই, বৃষ্টি এই যে কয়দিন আগে যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে আমার আজিমপুর লালবাগ এই সাইডে পানি হয় না। আমরা ড্রেনেজ ব্যবস্থাকে উন্নত করেছি, মাননীয় মেয়র সাহেব করেছে, এবং বুড়িগঙ্গার সাথে আমরা সংযুক্ত করে দিয়েছি পানিটা, যাতে আমাদের বৃষ্টির পানিটা যাতে চলে যায় বুড়িগঙ্গাতে, আর সোয়ারেজটা সোয়ারেজ দিকে চলে যাবে, এটা তো আর বুড়িগঙ্গাতে যাবে না। তাহলে আমরা মানুষকে সচেতন করার জন্য একজন কাউন্সিলর হিসেবে প্রতিদিন আপনার ঈদ বলতে আমাদের শব্দ নেই,
হজর নামাজ থেকে শুরু করে মানে কোরবানির নামাজ, ঈদের নামাজ পড়া থেকে আমার মাঠেই থাকতে হয়। মানুষ পলিথিন দিতেছি ঠিক মতো করছি মানে জনগণের ঈদই তো আসলে আপনাদের ঈদ। এইটাই ঈদ, মানে আমার পরিবারকে সময় না দিয়ে এই যে জনগণকে, এইটাই আমার পরিবার, এই হিসাব মনে করে কিন্তু আমরা সকলে কাজ করি। তাহলে আমাদের কাজটা তখন সফলতা হয় যখন আমরা বর্জ্যটাকে সম্পূর্ণ ক্লিন করে মানুষের একটি সুনির্দিষ্ট জায়গায় গন্ধ থেকে চলে যায়, ভালোভাবে জীবনযাপন করতে পারে। একদমই তাই। ক্যাপ্টেন একটু add করতে পারি আমাদের আমরা সম্প্রতি যেটা করছি, আমরা তো উত্তরাধিকার সূত্রের ওয়াসার ড্রেনেজ সিস্টেমটা কিছু পেয়েছি। আমাদের নিজস্ব কিছু ড্রেনেজ সিস্টেম এখন আমরা গ্রো করেছি। আমরা হয়তো ড্রেনেজের একটা টোটাল ঢাকা শহরের দক্ষিণ ড্রেনেজ ম্যাপ, যেটা আমরা ম্যাপিং যেটা আন্ডার সেই ম্যাপটা নিচ্ছি, এবং সেইটাকে করার জন্য কোন ড্রেনে আমার কি অবস্থা আছে সেটাকে একটা সেন্সর টাইপের করে দেওয়া। ওইখান থেকে আমার সেন্ট্রালে চলে যাবে যে এই ড্রেনেজে এই অবস্থা, এটা মানে বন্ধ হয়ে আছে বা আর চলবে না। এই সিস্টেমটা আমরা আমাদের সিগন্যালিং সিস্টেমটা আমরা নিচ্ছি না। তারপরে মেয়র সাহেব কিন্তু একটা ভালো পদক্ষেপ নিয়েছে, আপনি যাতে পানি জমে না থাকে, এই 3 বছর যাবত, 2 বছর 3 বছর যাবত ড্রেনেজকে পরিচ্ছন্ন করার জন্য আলাদা টেন্ডার দিয়েছে। আলাদা, সেটা কিন্তু ইতিমধ্যে আমরা ফল পেয়েছি পুরান ঢাকাবাসী। এই যে এবারও শুরু হয়েছে, প্রতি বছরই আলাদা প্রত্যেকটা ওয়ার্ড ফুল ড্রেন যেখানে ময়লা আছে সম্পূর্ণ পরিষ্কার করে আলাদা টেন্ডার হচ্ছে। খুবই ভালো কথা। জি ক্যাপ্টেন ফিদা হাসান, আমি অর্থনীতির যে জায়গাটা বলছিলাম সেটি একটি গুরুত্বপূর্ণ, যে আমরা যদি নির্দিষ্ট স্থানে কোরবানিটা করতে পারতাম, ঘুরে ফিরে সেই আলোচনা আমরা আসছি, এবং যদি প্রশিক্ষিত আমাদের জনবল থাকতো, অর্থাৎ কসাই টিম যদি তৈরি করতে পারতাম, তাহলে চামড়া কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দামি একটি জিনিস, অর্থনীতির জায়গা। সেটি কিন্তু ক্ষতিগ্রস্তও হতো না যদি প্রশিক্ষিতভাবে করা যেত। সেই জায়গায় আসলে কি করা যায়, মানে হাসিব ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো, নাসিম ভাইয়ের কাছ থেকে আপনি বলবেন যে আপনারা কিছু অফারও দিয়েছেন, যদিও এই যে আপনি বলছিলেন যে কিছু টাকার কথাও ঘোষণা করা হয়েছে, সেটি আসলে ত্যাগের জায়গা থেকে আবার কিরকম দেখা যায় সেটা একটা আলোচনা। কি করা যেতে পারবে সুনির্দিষ্ট করে প্ল্যানিং কি আছে আপনাদের, আলোচনা হয় কিনা আপনাদের? জি, এটা আমাদের জীবনের প্রথম রচনা আমরা যে শিখেছিলাম, কি রচনা ছিল? গরুর রচনা শিখেছিলাম। তো ওই গরুর রচনার মধ্যে কিন্তু সবকিছু বিস্তারিত শিখেছি প্রথমে, কি আছে এবং কি দিয়ে কি হয় এটা কিন্তু আমরা পড়েছি, মুখস্থ করে পরীক্ষা দিয়েছি। তো এখন সেটা আমরা কতটুকু বাস্তবে রূপ দিতে পারছি, এটা নিয়ে অর্থনীতির ব্যাপারটা চলে আসে। তো আমাদের আমাদের পরিকল্পনা পুরোপুরি আছে। বছরটা কি করছি, বছরটা আমরা প্রতিটা, যেহেতু যে আপনি প্রথম দিকে বলছিলেন যে হাট পরিষ্কার করার বিষয়টা আসছে, এবার উত্তর সিটি কর্পোরেশন যে ইজারা মূল্য আছে তার 10% কিন্তু আমরা বর্জ্য পরিষ্কারের জন্য, বর্জ্য অপসারণের জন্য রেখেছি আমরা। তো আমরা সেভাবে নিয়মিতভাবে করছি। আমরা প্রতিটা হাটে যে গোবরটা উৎপাদন হবে সেটি ওখানেই একটা জায়গায় আমরা অ্যাকুমুলেট করে সেটাকে দিয়ে আমাদের পরবর্তীতে আমাদের সার হিসেবে ব্যবহার জন্য, যেহেতু আমরা আরবান গ্রিনিং প্রজেক্ট আমাদের হাতে নিয়েছেন আমাদের মাননীয় মেয়র, তো সেখানে কাজে লাগানোর জন্য সেটা আমরা অ্যাকুমুলেট করেছি, এটা ঘোষণা দেওয়া হচ্ছে এবং সমস্ত ব্যবস্থা করা হয়েছে। এই জন্য মেশিনপত্র যা লাগে, আমাদের ব্যাকহো লোডার বা অন্যান্য যা কিছু লাগে সেভাবে করেছি, এবং নির্ধারিত জায়গা, প্রত্যেকটা জায়গায় আমরা এটা অ্যাকুমুলেট করব এবং সেটাকে কাজে লাগাবো। আর আগামী বছর থেকে আমাদের পরিকল্পনা রয়েছে এই যে অত্যন্ত দামি যে একটা, আপনি চামড়ার কথা বলেছেন, সেটা নিয়ে তো আমাদের বাণিজ্য মন্ত্রণালয় এবং অন্যান্য যারা সংশ্লিষ্ট আছেন তারা জোরে সোরে কাজ করছেন, আশা করা যায় এবার ভালো কিছু হবে। আর আমরা যেটা করছি, এই যে আমরা আমাদের বাসাবাড়ির সামনে থেকে হোক বা মাঠের থেকে হোক, আমাদের যে কোরবানির যে ভুঁড়ি বা নারী ভুঁড়ি বা যে জিনিসগুলি বর্জ্য আছে সেগুলিকে নিয়ে আমরা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন বা তারপরে সেখান থেকে যে ল্যান্ডফিলে ডিসপোজ অফ করছি, দ্যাট ইজ আসলে কিন্তু ইনডিসক্রিমিনেট একটা ডিসপোজাল। তো সেটার মাধ্যমে আমাদের আসলে এটা কাজে লাগছে, এত দামি একটা জৈব সার হতে পারতো। তো আমাদের এটা পরিকল্পনা রয়েছে, আমরা ট্রেনে কাজ করছি, ফিজিবিলিটি স্টাডি চলছে, যে আমরা আগামী বছর থেকে আমাদের এই যেটাকে আমরা ল্যান্ডফিলে নিয়ে যাই, ফাইনাল ডিসপোজ অফ করি, সেটাকে আমরা কোনো একটা জায়গায় স্বাস্থ্যসম্মত উপায়ে আমরা যে পলিব্যাগে করে নিয়ে গেলাম, পলিব্যাগটা ঢেলে ফেলে দিয়ে পলিব্যাগটা ডিসপোজ অফ হবে, কারণ পলিব্যাগ ওখানে মিশানো যাবে না। তো করে আমরা কিভাবে এটা দিয়ে আমরা একটা জৈব সার উৎপন্ন করতে পারি সেই রকমের একটা ফিজিবিলিটি স্টাডি চলছে। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা খুব গুরুত্বপূর্ণ। জনাব নাসিম আহমেদ, আপনার কাছে আসি, এবং এই যে বিষয়গুলো, অর্থাৎ শিং থেকে শুরু করে এবং তার মূত্রথলি, আরও বিষয়গুলো যে আছে আপনি বলছিলেন, আমি একটা করে দেখছিলাম আর কি, নারী ভুঁড়ি, চর্বি,
ইত্যাদিকে যদি আপনি অর্থনৈতিকভাবে নিয়ে আসতে চান, এবং এগুলোর কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জায়গাও আছে, সে বিষয়ে কাজ করার জন্য কিন্তু ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করানোর একটা বিষয় আছে, এবং প্রয়োজনে কিন্তু আর্থিক প্রণোদনাও দেওয়া যেতে পারে। সেই আলোচনাটা আমি মানিক ভাইয়ের কাছ থেকে শুনবো, আপনার কাছ থেকে একটু শুনে নিই। মানে পরিকল্পনাটা এরকম আছে কিনা, আলোচনার পর্যায়ে আছে কিনা, কারণ সুপারিশ কিন্তু ছিল এগুলো। হ্যাঁ, আমাদের ঢাকা দক্ষিণের অধীন যেটা মাতোয়াইল ল্যান্ডফিল, আপনি যেতে থাকবেন 181 একর জমির উপর আমাদের মাতোয়াইল ল্যান্ডফিল। তো আমাদের বর্তমানে যে কাজ চলতে 150 একর জমির উপর চলতেছে, এবং 30 একর জমি সেখানে আমাদের ওয়েস্ট টু এনার্জি, কোনো বর্জ্যই কিন্তু ফেলনা নয়, বর্জ্য সম্পদ। বর্জ্য সম্পদ আমাদের উত্তর যেটা বললেন যে গোবর বিষ, কম্পোস্টের বিষ, আমাদের এই 31-30 একরের মধ্যে যেটা আছে আমাদের কম্পোস্ট তৈরি, জৈব সার তৈরির একটা যে বিষয়টা। এখন সবচেয়ে যেই গুরুত্বপূর্ণ বিষয় সেটা আপনি সেগ্রিগেট করা, পৃথকীকরণ, যেটা এটা আমাদের চিন্তা ভাবনা আছে, আমরা STSC পৃথকীকরণ করে দিব। আমাদের যেই বাসাবাড়ি দৈনন্দিন যে আমাদের সবজির যে বিষয়টা আসে, এটা আমরা ওইখানেই আমরা সেগ্রিগেট করে ফেলব। আপনি খেয়াল করে দেখবেন যেই সকল প্রতিষ্ঠানকে দ্বারা আপনি কোনো খালে, ঢাকা দক্ষিণের কোনো খালে আমি পলিথিন ময়লা দেখি, কিন্তু কোনো বোতল, প্লাস্টিকের বোতল দেখি না। আপনি রাস্তায় এখন প্লাস্টিকের বোতল দেখবেন, প্রচুর কিন্তু বোতল টোকাইকারক আছে, কিন্তু খেয়াল করে দেখুন সেগুলো আসলে একটা প্রক্রিয়া রিসাইকেলের জন্য যাচ্ছে। পলিথিনটা হয়তো একসময় চলে যাবে। তো এখন যে কথা বলতেছিলাম, তো আমাদের সেগ্রিগেট করতে হবে। আমি গোবরটাকে আমি যে আলাদা সেগ্রিগেট করে দিতে পারি, বা গোবরের জন্য যে আমাদের কম্পোস্ট, যেটা গোবরটা যাবে ওইটার সাথে দৈনন্দিন বর্জ্য, যেটা সেখান থেকে আমরা এই করবো কম্পোস্ট প্লাস ওয়েস্ট টু এনার্জি, যেটা বর্জ্য থেকে বিদ্যুৎ, যেটা। তো আমাদের এই অলরেডি আমাদের এই প্রকল্পটি জুনে শেষ হচ্ছে। জুনের পরবর্তী যে জিনিসটা দরকার, যাতে প্রকল্পটি শেষ হওয়ার পর যাতে প্রকল্পটি থেমে না থাকে, যাতে জুলাই থেকে আমি কাজ শুরু করতে, সেই ধরনের প্রক্রিয়া আমরা শুরু করি। পরিকল্পনাটা খুব জরুরি, আমরা করে ফেলছি। আমরা এই ইউআই কল করেছি, আমরা কনসালটেন্ট অলরেডি নিয়ে করেছি, যাতে আমাদের বসে থাকতে না হয়, যাতে এখান থেকে যে ফল পেতে আমরা শুরু করতে পারি। এই বিষয়টা শুরু হয়েছে, খুব গুরুত্বপূর্ণ। জনাব হাসিবুর রহমান মানিক, ঘুরে ফিরে আপনার কাছে কেন আসছি বারবার, যে এই যে ব্যবসায়ীদের উদ্বুদ্ধকরণ, অর্থাৎ আমরা তো কুরবানি দিলাম, সেটি একটি ত্যাগের জায়গা, কিন্তু সাথে অর্থনীতির, যেহেতু আপনারাই বলছেন বা আমরা বলছি যে স্মার্ট সোসাইটির কথা আমরা বলছি এবং স্মার্ট সিটিজেনের কথা আমরা বলছি, তাহলে সেই জায়গায় মানুষকে কিন্তু উদ্বুদ্ধকরণের একটা বড় দায়িত্ব কিন্তু স্মার্ট জনপ্রতিনিধিদের, আপনাদের একটা বড় রকমের দায়িত্ব আছে। সুতরাং এই যে চর্বি থেকে শুরু করে হাড়গোড় এবং তার দেহের নানান রকম অংশ, যে বলছিলেন অন্ত্রের যে অংশগুলো, এটি যে একটা বড় রকমের ব্যবসায়িক দিক হতে পারে, সেই কথাগুলো কিন্তু আপনাদের বলতে হবে মানুষকে, কারণ ধর্মীয় একটা বড় রকমের জায়গা যেহেতু আছে। সেই পরিকল্পনাগুলো আপনাদের চলছে কিনা, বা আরো কি কি করা দরকার? অবশ্যই, ধন্যবাদ। কারণ আমি ছোটকালে দেখতাম, যেহেতু আমার লালবাগে বাসা, চকবাজার আপনার যেটা পোস্তা, ওইখানে গরুর চামড়া কেনার একটা আলাদাই একটা জগৎ ছিল। দেখতাম লাইন ধরে ট্রাক, বাস থাকতো, আজিমপুর থেকে শুরু করে নিউ মার্কেট, নীলক্ষেত পর্যন্ত, মানে চামড়া নিয়ে, বিভিন্ন জায়গা থেকে চামড়া নিয়ে মানুষ যেত। এখন কিন্তু ওইটা আমরা দেখি না, কারণ চামড়াটা মানুষ আগে 2000, 2500, 3000, 4000 টাকা বিক্রি হতো, আর এখন চামড়ার দাম চলে আসে পানিতে 300 টাকা, 200 টাকা। তাই এটা কিন্তু মানুষ কখন একটু উদ্বুদ্ধ হবে, যখন আমার চামড়ার দামটা একটু বেশি পাবো, আমি বিক্রি করতে পারবো। একজন আগে দেখতাম জায়গায় জায়গায় বসে থাকতো চামড়া কেনার জন্য, নিউ মার্কেট, সিটি কলেজ থেকে শুরু করে আজিমপুর পর্যন্ত মানুষ চামড়া কিন্তু এই কে কার আগে কিন্তু কত বেশিতে কিন্তু সেই জগৎটা এখন নেই, কমে গেছে। জানি না কেন কমে গেছে, কিন্তু মানুষের কখন মানুষের প্রতি মানুষের সহানুভূতি, মানুষের থাকবে, ভালোবাসা থাকবে, মানুষের উদ্বেগ থাকবে কখন, যখন সে সেইখান থেকে কিছু একটা বেনিফিট পাবে, তারপরেই তো মানুষ উদ্বুদ্ধ হবে, নাহলে তো হবে না। সেটাই তো ব্যবসায়িক, এখন ব্যবসায়িক জায়গাটা সেই জায়গায় থাকতে হবে। আর দ্বিতীয় হলো, আমরা আগে দেখতাম, মনে করেন ওই যে কোরবানি হওয়ার সাথে সাথে মাথার যে হাড্ডি মাড্ডি এগুলো নিয়ে যেত মানুষ, তারপর মাথার চামড়াটা ফেলে দিলে ওইটাও মানুষ নিয়ে যেত, কিন্তু এখন কিন্তু সেটা নেই। এখন কিন্তু একসাথেই মানুষ নিয়ে, মানে যে যার মতো ছেড়ে দিল, আরেকজনে সে নিয়ে গেল, সে ব্যবসা করছে। কিন্তু নির্দিষ্ট স্থান, এটা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা আমরাও চাই জনপ্রতিনিধি হিসেবে মানুষ যাতে নির্দিষ্ট স্থানে জবাই করে, কিন্তু সেইটার জন্য আমাদের সরকার এবং আমাদের ব্যবস্থা নিতে হবে। কীভাবে? আমার একটা, যেমন আমার ওয়ার্ডে সময় কিন্তু আমি 26 নম্বর ওয়ার্ডে অনেকগুলো এরিয়া আছে, মনে করেন একটা জায়গায় 100 করে গরু কোরবানি দিবে, একটা নির্দিষ্ট স্থান,
গলিতে 4টা 3টা গলি মিলে একটা নির্দিষ্ট স্টেশন করে দিল, সেখানে দিবে, ইমাম থাকবে, কসাই থাকবে, সব থাকবে, তাহলেই কিন্তু আস্তে আস্তে মানুষের একটা এইটার মধ্যে একটা সিস্টেমের মধ্যে system চলে আসবে। জি, এর জন্য আমরা কিন্তু সব জনের সহজে, জনগণও করবে, কিন্তু আমাদের এই উদ্যোগটা নিতে হবে বারবার করে জনগণের সাথে আসলে এবং এনগেজমেন্ট এটা আমাদের একটা নিয়মের মধ্যে ফেলতে হবে, তাহলেই সম্ভব। ক্যাপ্টেন ফিদা হাসান একদম 30 সেকেন্ডে যদি কিছু বলতে চান। আমার কথা বলা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আমরা এই সময় আমরা এটা সবাই শপথ করি, আমরা যেখানে সেখানে কোরবানি বর্জ্য ফেলবো না। সিটি কর্পোরেশন থেকে সরবরাহকৃত যে পলিব্যাগটি দেওয়া হয়েছে সেটি ব্যবহার করব, তৎপর আছে, হ্যাঁ, কিন্তু সেই সহযোগিতাটা নেওয়ার জন্য যাতে জি, জনগণ আসে। এবং পলিব্যাগ ব্যবহার করব, এবং আমরা ব্লিচিং পাউডার ব্যবহার করব, এবং আমাদের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জন্য আমরা আমাদের ইতিমধ্যে কুইক রেসপন্স টিম মোতায়েন করা হয়েছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে, যাতে করে আমাদের ড্রেনেজ সিস্টেমটা কোনো জায়গায় চোখ হয়ে একদম পানি দিয়ে রক্ত দিয়ে যাতে সয়লাভ না হয়ে যায়। নাসিম আহমেদ একদম 30 সেকেন্ড সময় আছে। মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে আমাদের বঙ্গবাজার মার্কেট উদ্বোধনকালে একটি কথা বলেছেন, যে আমরা জনগণকে বলেছিলেন আমরা নির্দিষ্ট জায়গায় ময়লা রাখি, তাহলে আমাদের কর্মীরা ময়লাটি সুন্দরভাবে অপসারণ করতে পারে। ঠিক মাননীয় মেয়র মহোদয় সেই কথা সূত্র ধরে জনগণের কাছে অনুরোধ রেখেছেন, এ শহর আমার আপনার সকলের, আমরা আমাদের ময়লাটা নির্দিষ্ট জায়গায় ফেলি, এরপর সেই ময়লাটাকে অপসারণ করা, তার ব্যবস্থাপনা করা ঢাকা দক্ষিণ সিটি অথবা উত্তর সিটি কর্পোরেশনের দায়িত্ব। আমরা বদ্ধপরিকর সেটা অপসারণ 30 সেকেন্ড জয়েন করি। শেষ করতে চাই। এই মুহূর্তে আমাদের ডেঙ্গুর একটা প্রভাব চলছে, যাতে বর্জ্যতার সাথে আমাদের ডেঙ্গুটা যাতে না হয়, হ্যাঁ। এর জন্য মানুষকে সচেতন খুব হতে হবে। সচেতন হওয়া খুব গুরুত্বপূর্ণ। হাসিবুর রহমান মানিক অনেক জন্য ধন্যবাদ, ব্যবহার করুন মোহাম্মদ ব্যাগ। নাসিম আহমেদ ধন্যবাদ, এবং বর্জ্য অপসারণ ব্যাগ। ক্যাপ্টেন ফিদা হাসান আপনাকেও ধন্যবাদ, এবং দর্শক আপনাকে আপনাদেরকে ধন্যবাদ। এবং এই বিষয়গুলো প্রত্যেকেই তৎপর আছে, সিটি কর্পোরেশন এবং দায়িত্বশীল কর্তৃপক্ষ তৎপর আছে। আপনাদেরকেও কিন্তু সেই সহযোগিতার জায়গাটা এগোতে হবে, এবং আপনাদেরকে প্রত্যেকেই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাই অগ্রিম। ধন্যবাদ সবাইকে।